আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানান। ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানান। দুঃখিত যে প্রথমে একটু আমাদের মাইক্রোফোন প্রবলেমের কারণে, সম্ভবত নাকি নেটের সমস্যার কারণে আমি আসলে দুঃখিত যে প্রথমে আমাদের সমস্যার কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আসলে ক্লাসে জয়েন করতে পারি নাই। ঠিক আছে, এখন কি সাউন্ড ঠিক আছে? আমাকে একটু জানাইন তো। আশা করি এখন সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে এবং সবকিছু শোনা যাচ্ছে। ঠিক আছে কিনা? ওকে, সো হোপফুলি এখন সব ওকে আছে। ঠিক আছে, হ্যাঁ এখন ওকে আছে। ভেরি গুড। তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তো আমরা আজকের ক্লাসে আমরা তিনটা টপিক নিয়ে আলোচনা করব: বচন, বাচ্য এবং জ্যোতিচিহ্ন। ছোট ছোট তিনটা টপিক গত ক্লাসে আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের নেটে সমস্যার কারণে আমরা গত ক্লাসটা আসলে করতে পারিনি। তো যাই হোক, হোপফুলি এখন সবকিছু ঠিক আছে, ক্লিয়ার আছে সাউন্ডটা। তো যা আসেন তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। তো আবার বলছি, আজকে আমরা আলোচনা করব বচন, বাচ্য এবং জ্যোতিচিহ্ন। এই তিনটা টপিক নিয়ে আমাদের আজকের ক্লাস চলবে। প্রথমে আলোচনা করব বচন নিয়ে, আস্তে আস্তে আমরা বাচ্য, জ্যোতিচিহ্ন এগুলো নিয়ে আলোচনায় যাব। আর আজকের ক্লাসের পর আপনাদের কিন্তু চক্র 1 শেষ। সো বুঝতেই পারতেছেন, চক্র 1 কিন্তু শেষ হয়ে গেছে দেখতে দেখতেই, এবং চক্র 1-এর উপর আমাদের একটা মেগা এক্সামও সামনে হবে। ঠিক আছে, তো চক্র 1-এর উপর আমাদের মেগা এক্সামও হবে। আপনারা সবাই মেগা এক্সামে অবশ্যই অংশগ্রহণ করবেন। ঠিক আছে, ওকে ওকে। তো তাহলে চলেন আমি তাহলে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। তো প্রথমেই আসেন আমরা যেখানে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা প্রথমে বচন নিয়ে একটুখানি আলোচনা করি। তো এখানে দেখতে পাচ্ছেন বচন সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন আমরা পাচ্ছি। আমরা সেই ইনফরমেশন গুলো আগে দেখার জন্য চেষ্টা করি। যে বচন একটি পারিভাষিক শব্দ। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে বচন কেমন শব্দ। উত্তর হচ্ছে কি, এটা হচ্ছে পারিভাষিক শব্দ। আর বচন শব্দের অর্থ কি, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। ঠিক আছে, বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা। আচ্ছা, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে কেবল দুইটা পদের বচন হয়। দুইটা পদের বচন হয়, তার মধ্যে একটা হচ্ছে যে বিশেষ্য পদ, এটার বচন হয়। আর একটা হচ্ছে যে সর্বনাম পদ, এটার বচন হয়। অর্থাৎ দেখেন, দুইটা পদের, যেমন আমি যদি বলি যে ছেলেরা, দেখেন এই যে ছেলেটি, তো দেখেন ছেলে কিন্তু বিশেষ্য, এই জন্য ছেলে এটার বচন হয়েছে। আবার আমি যদি বলি যে সেটি ছিল আমার কলম, তাহলে দেখেন সে, এটা কিন্তু সর্বনাম। ঠিক আছে, তাহলে কয়টা পদের কলম হয়, সরি বচন হয়, কয়টা পদের বচন হয়? পরীক্ষাতে কিন্তু এই প্রশ্ন আসে। তাহলে উত্তর হচ্ছে দুইটা পদ, একটা হচ্ছে বিশেষ্য পদ আর একটা হচ্ছে সর্বনাম। এই দুইটা পদের বচন হয়, বাকি কোনো পদেরই আসলে বচন হয় না। ক্রিয়াপদের বচন হয় না, অব্যয় পদের বচন হয় না, এমনকি বিশেষণ পদেরও অনেক ক্ষেত্রে বচন হয় না। আচ্ছা, তো যাই হোক, এর পাশে বচন দুই প্রকার আমরা জানি, এক বচন আর একটা হচ্ছে বহু বচন। যেমন আমি যদি বলি যে বইটা, এটা এক বচন, বইগুলো এটা বহু বচন, রাইট? আচ্ছা, এইবার আসেন, এক বচন নির্দেশ করতে সাধারণত আমরা এগুলো ব্যবহার করি, টা, টি, খানা, খানি, কাছাকাছি ইত্যাদি। তাহলে টা, টি, খানা, খানি, কাছাকাছি এগুলো ব্যবহার করি এক বচনের ক্ষেত্রে। আর বহু বচনের ক্ষেত্রে আমরা কি, রা, এরা, গুলাগুলি, দিক, তাহাদিগের প্রতি আমরা বলি না? সব, সমস্ত, সমুদয়, কুল, বৃন্দ, বর্গ, নিচয়, রাজি, এগুলো আমরা সাধারণত বহু বচনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ঠিক আছে স্যার, ব্যাকগ্রাউন্ড, কালো ব্যাকগ্রাউন্ডে ভালো স্পষ্ট বোঝা যায়, ধন্যবাদ। আবার কালো ব্যাকগ্রাউন্ডে ফিরে আসে। ঠিক আছে, কালো ব্যাকগ্রাউন্ডে আমাদের সব ক্লাস হয় সাধারণত।
আচ্ছা, তাহলে আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই বেসিক আলোচনাটা বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম সাধারণত দুইটা পদের বচন হয়, একটা হচ্ছে বিশেষ্য পদ আর একটা হচ্ছে সর্বনাম পদ। এই দুটো ছাড়া অন্য কোনো পদের বচন হয় না। বচন একটি পারিভাষিক শব্দ, বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসেন, গত ক্লাসে আমরা এগুলো ছোট যে আমাদের ক্লাসে প্রবলেম হচ্ছে, তারপর আমরা এগুলো পড়েছি, ঠিক আছে স্যার? পদের একটা ক্লাস আগে নিলে আমাদের চক্র 2 পদের ক্লাস পাবেন আপনারা। আচ্ছা, তো আসেন প্রথমে আসেন দেখেন উন্নত প্রাণীবাচক বা মনুষ্য শব্দের বহুবচন, যেগুলো আমরা গত ক্লাসে একটু দেখেছি, তারপর আমি ধরেন আপনারা কেউ জানেন না, তারপর আমি বেসিক থেকে আবার পড়াই। গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, এই 4টা জিনিস কেবল উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে বসে। এখন আসেন উন্নত প্রাণীবাচক কি? উন্নত প্রাণীবাচক মানে হচ্ছে উন্নত প্রাণীবাচক কি? উন্নত প্রাণীবাচক মানে হচ্ছে যেগুলো উন্নত, মানে কেবল মানুষের ক্ষেত্রে বসে। এখানে দেওয়া আছে দেখেন, মনুষ্য শব্দের ক্ষেত্রে বসে, মনুষ্য শব্দের ক্ষেত্রে বসে, ঠিক আছে? তাহলে উন্নত প্রাণীবাচক বা মনুষ্য শব্দের ক্ষেত্রে বসে কি কি? গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। আবার বলছি, গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। আসেন যেমন দেবগণ, নরগণ, জনগণ, সুধীবৃন্দ, ভক্তবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষক মণ্ডলী, সম্পাদক মণ্ডলী, এরপর বর্গ দিয়ে পণ্ডিত বর্গ, মন্ত্রীবর্গ। এগুলো কিন্তু সবসময় উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে বসে। আপনি কখনোই বলতে পারবেন না তারকাগণ, আপনি কখনো বলতে পারবেন না যে বৃক্ষবিন্দু, বলতে পারবেন না। আপনি কখনো বলতে পারবেন না বিড়াল মণ্ডলী, কুকুর মণ্ডলী। এটা কি বলা যায়? বলা যায় না। তাহলে উত্তর হচ্ছে কি, এই 4টা জিনিস কাদের ক্ষেত্রে বসে? উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে বসে। আবার বলছি, গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, এই 4টা জিনিস কার ক্ষেত্রে বসে? উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে বসে। ওকে, আচ্ছা, এরপর আসেন প্রাণী এবং অপ্রাণী, এই উভয় ক্ষেত্রে বসে এমন কিছু বচন আছে, অর্থাৎ কিছু জিনিস আছে যেগুলো প্রাণীর ক্ষেত্রেও বসে আবার অপ্রাণীর ক্ষেত্রেও বসে। এরকম আছে 4টা। তার ভিতরে একটা হচ্ছে ক দিয়ে, 3টা হচ্ছে স দিয়ে। সকল, সব, সমূহ। সকল, সব, সমূহ, আর একটা হচ্ছে কুল। যেমন কবিকুল, পক্ষীকুল, মাতৃকুল, বৃক্ষকুল। আবার দেখেন পর্বত সকল, এটা কিন্তু অপ্রাণীবাচক। মনুষ্য সকল, এটা আবার প্রাণীবাচক, মানে মানুষ। ভাই সব, পাখি সব, বৃক্ষ সমূহ, মনুষ্য সমূহ। তার মানে বুঝতে পারতেছেন, এই যে 4টা, কুল, সকল, সব, সমূহ, এই 4টা প্রাণীর ক্ষেত্রেও বসে, এই 4টা আবার অপ্রাণীর ক্ষেত্রেও বসে। দেব মানে হচ্ছে দেবতা, ঠিক আছে? একজন বলছে কিছুই শোনা যায় না, কে বলছে শোনা যায় না? শুনতে পাচ্ছেন আমার কথা? প্রাণীর ক্ষেত্রেও বসে, এই যে শোনা যাচ্ছে তো, আবার অপ্রাণীর ক্ষেত্রেও বসে। কনফিউজ করে দিচ্ছেন কেন? দেব মানে হচ্ছে দেবতা, ঠিক আছে? একজন বলছে কিছুই শোনা যায় না, সবই শোনা যাচ্ছে, শুধু শুধু এই ক্লাসে এগুলো না করলে তো পারেন, এগুলো বলে কনফিউজ করে দেন বারবার। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন যে কুল, সকল, সব, সমূহ, এই 4টা কিসের ক্ষেত্রে বসে? প্রাণী অপ্রাণীর ক্ষেত্রে বসে। আমি আরেকবার একটু আপনাদেরকে একটু রিভার্সে নিয়ে আবার মনে করাই দিই। গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, এই 4টা শুধু প্রাণীর ক্ষেত্রে এবং উন্নত প্রাণীর ক্ষেত্রে। এই 4টা শুধু উন্নত প্রাণীর ক্ষেত্রে। আর কুল, সকল, সব, সমূহ, এই যে 4টা আছে, এই 4টা প্রাণী, এই 4টা প্রাণী অপ্রাণী উভয় ক্ষেত্রে বসে। এই 4টা কিসের ক্ষেত্রে বসে? প্রাণী অপ্রাণী উভয় ক্ষেত্রে বসে। আচ্ছা, এইবার আসেন, এইগুলো এইখানে যেগুলো আছে এগুলো শুধুই অপ্রাণী, এগুলো আপনারা পারবেন। যেমন আবলি দিয়ে হতে পারে পুস্তুকাবলী, কবিতা গুচ্ছ, এই যে গুচ্ছ, কুসুম দাম, এই যে দাম দিয়ে হতে পারে নিকর, কমল নিকর, মেঘপুঞ্জ, তারপর হচ্ছে পর্বতমালা, তারকারাজি, বালি রাশি, কুসুম নিচয়। তাহলে এইগুলো, এই যেগুলো মনে রাখবেন, আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি, নিচয়, এগুলো কিসের ক্ষেত্রে বসে? অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে বসে। বোঝা গেছে? কিসের ক্ষেত্রে গেছে? অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে বসে। আবার বলছি, আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি, নিচয়, এগুলো হচ্ছে অপ্রাণীবাচকের ক্ষেত্রে বসে। আচ্ছা, এইবার আসেন কিছু জিনিস একটু, এখানে একটা ব্যাপার আছে, এই ব্যাপারগুলো আপনাদেরকে একটু মনে রাখতে হবে। মাঝে মধ্যে দ্বিরুক্ত শব্দ 2বার ব্যবহারের কারণে বহুবচন হয়ে যায়। ধরেন আমি যদি বলি যে হাড়ি সন্দেশ, তাহলে এক বচন। কিন্তু দেখেন হাড়ি হাড়ি সন্দেশ যখন বলি, তখন দেখেন যে হাড়ি হাড়ি, এটা দ্বারা কিন্তু বহুবচন হয়ে যায়। ধরেন আমি যদি বলি যে ভালো মানুষ, তাহলে খেয়াল করে দেখেন যে ভালো মানুষ, এটা কিন্তু এক বচন, একজন মানুষকে বোঝায় সাধারণত ভালো মানুষ। কিন্তু ধরেন আমি যদি বলি যে ভালো ভালো মানুষ, তাহলে কিন্তু একদিন তার একজনকে বোঝায় না, তখন অনেক মানুষকে বোঝায়।
তাহলে উত্তর হচ্ছে কি, জি 10টার পরে আপনাদের ক্লাস নিয়ে যাওয়া হবে। আমি তো বললাম যে 10টার পরে ক্লাস নিয়ে যাওয়া হবে, কয়েকটা দিন সময় দিতে হবে, 10টায় আপনাদের ক্লাস শুরু করব, চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, এরপর দেখেন যে কোটি কোটি টাকা, তাহলে কোটি কোটি টাকা দ্বারা এটা কিন্তু বহুবচন বোঝাচ্ছে। এরপর দেখেন যে বড় বড় মাঠ, তাহলে যে বড় বড় এটা দিয়েও কিন্তু কি বোঝাচ্ছে, বহুবচন বোঝাচ্ছে। বড় বড় মাঠ দ্বারা কিন্তু একটা মাঠকে বোঝায় না, অনেকগুলো মাঠকে বোঝায়। লাল লাল ফুল, তাহলে একটা ফুলকে বোঝাচ্ছে না, অনেকগুলো ফুলকে বোঝাচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে একটা শব্দ যখন দুইবার ব্যবহার হয় তখন কিন্তু সেটা আর এক বচন থাকে না, সেটা কিন্তু তখন বহু বচন ইন্ডিকেট করে, রাইট? আচ্ছা, এইবার আসেন, যেমন পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে সিংহ বনে থাকে, এটা এক বচন প্রকাশ করে না বহু বচন প্রকাশ করে? এখন এটা আসলে দুইটাই প্রকাশ করে। সিংহ বনে থাকে এটা দিয়ে একটা সিংহকেও বুঝাইতে পারে, একটা সিংহ, জাস্ট একটা সিংহ। আবার সিংহ বনে থাকে এটা দিয়ে বনের সব সিংহকেও বুঝাইতে পারে। তার মানে সিংহ বনে থাকে এটা দিয়ে এক বচনও বুঝাইতে পারে, বহু বচনও বুঝাইতে পারে। কিন্তু দেখেন, পোকার আক্রমণে ফসল নষ্ট হয়ে, আচ্ছা বলেন, এখন কি একটা পোকার আক্রমণে ফসল নষ্ট হয়? বলেন, এখানে কি একটা পোকাকে বোঝাচ্ছে? না। তাহলে এই বাক্যটা কিন্তু বহুবচন প্রকাশ করে। পোকার আক্রমণে ফসল নষ্ট হয়, এটা ডেফিনেটলি বহুবচন বোঝায়। বুঝতে পারছেন? আবার দেখেন, বাজারে লোক জমেছে। আচ্ছা, বাজারে লোক জমেছে, এখানে কিন্তু বলে নাই বাজারে লোকগুলো জমেছে, এখানে বলছে বাজারে লোক জমেছে। এখন খেয়াল করে দেখেন, এই যে বাজারে লোক জমেছে, এখানে কিন্তু একজন লোককে বুঝাচ্ছে না, এখানে কিন্তু লোকগুলো, লোকরা, বহুবচন না, অনেকগুলো লোকও বলে নাই, জাস্ট লোক, বাট শব্দটা কিন্তু বহুবচন বুঝাচ্ছে। তাহলে আমার মনে হয় আমরা আপনাদেরকে জিনিসটা বুঝাইতে পারছি। আমার কথা কি বুঝা গেছে? এই কনসেপ্ট গুলো বুঝা গেছে? একটা বাক্য দিয়ে পরীক্ষাতে আসতে পারে এটা এক বচন বুঝায় নাকি বহু বচন বুঝায়, তখন কিন্তু আপনাকে আনসার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসেন আমরা একটু দেখি বিশেষ নিয়মে সাধিত বহুবচন। বিশেষ নিয়মে সাধিত বহুবচন কি? মেয়েরা কানাকানি করছে, হ্যাঁ, এটা করিমদের বাড়ি। খেয়াল করেন, যখন আমি বলি যে এটা করিমদের বাড়ি, করিমদের, এখন দের এটা কিন্তু বহু বচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন আমাদের, তোমাদের, ছেলেদের। কিন্তু করিমদের বাড়ি, একটু বুঝেন জিনিসটা, এটা করিমদের বাড়ি কেন? এটা কেন বিশেষ নিয়ম? কারণ দের সাধারণত বসে বহু বচনের ক্ষেত্রে, কিন্তু করিম কিন্তু লোক একজন। যেমন আমি যদি বলি যে রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না, তাহলে দেখেন যে রবীন্দ্রনাথ রা, এখন বলেন রবীন্দ্রনাথ রা বসে বহু বচন বোঝানোর ক্ষেত্রে। কিন্তু রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না, এটা দিয়ে কি অনেকগুলো রবীন্দ্রনাথ বুঝায় নাকি একজন রবীন্দ্রনাথ বুঝায়? একজন রবীন্দ্রনাথ বুঝায়, তাই না? তাহলে বহু বচন ব্যবহৃত হয়েও এক বচন বুঝাচ্ছে, একজনকে ইন্ডিকেট করছে। এটা করিমদের বাড়ি, বহু বচন বসছে কিন্তু বুঝাচ্ছে একজন করিম। সুতরাং এই জন্য এটা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত বচন। পরীক্ষাতে প্রশ্ন আসে বিশেষ নিয়মে, এই জায়গাটা থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। আসেন আমরা একটু দেখি বচন শব্দের অর্থ কি। আমরা অনেকবার এগুলো সলভ করছি। বচন শব্দের অর্থ কি বলেন তো? আনসার করেন, দ্রুত আনসার করেন। কি পারতেছেন না? তাহলে উত্তর কি খেয়াল করেন। উত্তর হচ্ছে সংখ্যার ধারণা। এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে পড়ছি, একদম প্রথম স্লাইডে ছিল। আচ্ছা, এরপর দেখেন কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত। এটা আমার মনে হয় যে এটা পারার কথা। বলছে অপ্রাণীবাচক, একটু খেয়াল করতে হবে জিনিসটা। অপ্রাণীবাচক বলছে, তাহলে বলেন বৃন্দ, কুল, বর্গ, গ্রাম কি হবে বলেন তো? কোনটা অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে বসে? তাহলে অপ্রাণীবাচকের কথা বলছে, সো অবশ্যই উত্তর হচ্ছে গ্রাম। দেখেন বৃন্দ, কুল, বর্গ, এই তিনটা উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে বসে। কিসের ক্ষেত্রে বসে বলেন? উন্নত প্রাণীবাচক। তার মানে উত্তর হচ্ছে গ্রাম। ওকে, এরপর দেখেন সাহেব শব্দের বহুবচন কি? তো অনেকেই বলবেন সাহেব কুল, সাহেব মন্ডলী। আসলে সাহেব শব্দের বহুবচন হচ্ছে সাহেবান। অনেক সাহেবকে একসাথে বলে সাহেবান, এটা মনে রাখেন একটু, পরীক্ষাতে অনেকবার কোশ্চেন আসছে। তরঙ্গ শব্দের বহুবচন কি? এখন বলেন এখান থেকে কোনটা মিলে, দেখেন কোনটা মিলাইতে পারেন।
তাহলে কি হবে এটার উত্তর? এটার উত্তর হচ্ছে তরঙ্গমালা। এখন বলতে পারেন ভাই এগুলো কেন? ব্যাপারটা হচ্ছে যেমন তারকারাজি, আপনি এখানে কখনো বলতে পারবেন না তারকাগুলি, তারকা সমূহ, তারকামালা। মেঘপুঞ্জ, এটা আপনি কখনোই বলতে পারবেন না, এটা যে শব্দের সাথে যেটা বসে। তাহলে তারকার সাথে তরঙ্গের সাথে সবসময় মালা বসে, এটা ফিক্সড। আচ্ছা, এরপর দেখেন নিচের কোনটি এক বচনের উদাহরণ? তাহলে শিক্ষক পড়াচ্ছেন, মানুষ মরণশীল, লোকে বলে রচনাবলী দিও। এখন বলেন এখানে কোনটা এক বচন? কোনটা এক বচন হবে বলেন তো? কোনটা এক বচন হবে? তাহলে উত্তর হচ্ছে শিক্ষক পড়াচ্ছেন, এটা এক বচন হবে। এখন আসেন আমি একটু আপনাদেরকে একটু জিনিসটা বেসিকটা আগে একটু বুঝাই, তাহলে বুঝবেন যে কেন আসলে এটাই রাইট অ্যান্সার। দেখেন শিক্ষক পড়াচ্ছেন, মানুষ মরণশীল, এখানে কিন্তু একজন মানুষকে বোঝাচ্ছে না। তো মানুষ মরণশীল মানে এখানে সব মানুষ মরণশীল, এটা ডেফিনেটলি এক বচন হবে না। লোকে বলে, এখন লোকে বলে এটা মানে তো একজন হলে তো বলতেন রহিম বলে, করিম বলে। তো যখন বলো লোকে বলে তার মানে একজন বুঝাচ্ছে না, সেটাও হবে না। রচনা বলি, এটা তো অলরেডি বহু বচন, রাইট অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, এবার দেখেন পর্বতের সাথে কোনটা বসবে? পর্বতরাজি, পর্বতমালা, পর্বতসমূহ, পর্বতপুঞ্জ। এখন বলেন কোনটা হবে? তাহলে এটা কি হবে বলেন? এটা হচ্ছে পর্বতমালা। পর্বতের সাথে সবসময় কি বসে? মালা বসে। আচ্ছা, এরপর দেখেন অপ্রাণীবাচক শব্দ কোনটি? কবিকুল, পাখিকুল, কমর নিকর, বুজুর্গান। তো বুঝতে পারতেছেন এটা কি হবে? উত্তর হচ্ছে এই যে কমল নিকর। দেখেন কবি এটা কিন্তু অপ্রাণী না, এটা প্রাণী। পাখি এটাও কিন্তু প্রাণী। বুজুর্গ, মানুষ বলে না বুজুর্গান মানে হচ্ছে বুজুর্গ মানুষ, তার মানে সি হচ্ছে রাইট অ্যান্সার। গণকবর শব্দের গণ কি অর্থে ব্যবহৃত হয়? গণকবর মানে সহজ কথা হচ্ছে বহু বচন। গণ শব্দটা সাধারণত বহু বচনের ক্ষেত্রে বসে, এটা আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, এরপর দেখেন নিচের কোনটি বহুবচন জ্ঞাপনকে শব্দ কেবল প্রাণীবাচক শব্দের সঙ্গে যুক্ত হতে পারে? তো বলছে নিচের কোনটি বহুবচন জ্ঞাপনকে শব্দ কেবল প্রাণীবাচকের ক্ষেত্রে বসে? তাহলে প্রাণীবাচকের ক্ষেত্রে সভা, বুঝছেন? হ্যাঁ। আচ্ছা, এরপর সদস্য সভা হতে পারে। বনে বনে ফুল ফুটেছে, এখানে ফুল কি? এখন বলেন এইটা বলেন, বনে বনে ফুল ফুটেছে, এখানে কি ফুল কি এক বচন হবে নাকি বহু বচন হবে? বনে বনে ফুল ফুটেছে, বনে বনে ফুল ফুটেছে, এটা কি হবে? সাউন্ড প্রবলেম, সাউন্ড তো ঠিক আছে। তাহলে এটা কিন্তু বহু বচন। এখন আসলে আপনি বলবেন যে ভাইয়া ফুল তো এক বচন, তাহলে ফুল এখানে বহু বচন কেন আনসার হইল? এখানে আসলে ব্যাপারটা আছে, ওই যে বললাম দুটো শব্দ একসাথে বসলে, যেমন বনে বনে, এই যে বনে বনে, ঠিক আছে? সো এখানে দুইবার বসছে, বনে বনে ফুল ফুটেছে। এখন বনে বনে ফুল ফুটলে তো একটা ফুল হবে না, উত্তর হচ্ছে বহু বচন, বুঝছেন? কাগজ শব্দের বহু বচন কি? কাগজ শব্দের বহু বচন কাগজজাত। এটা অনেকটা মুখস্থ, এটা পরীক্ষাতে অনেকবার আসছে, আনসার করতে হবে। আচ্ছা, এইবার আসলে আমরা একটু জ্যোতিচিহ্নের আলোচনায় যাই, ঠিক আছে? আসেন, জ্যোতিচিহ্নের কনসেপ্টটা আপনাকে আগে বুঝতে হবে। জ্যোতিচিহ্নের কনসেপ্টটা কি? জ্যোতিচিহ্নের কনসেপ্টটা হচ্ছে আমরা মনে রাখবেন জ্যোতিচিহ্নের ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা অলরেডি আমাদের এই স্লাইডে চলে আসছে। তো যেমন দেখেন, যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হয় জ্যোতিচিহ্নের ক্ষেত্রে সেটা হচ্ছে যে বিরতিকালের পরিমাণ, অর্থাৎ কোন জ্যোতিচিহ্নে আপনাকে কতটুকু থামতে হবে, এইটা থেকে পরীক্ষাতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তাহলে দেখেন কমাতে আপনি কতক্ষণ থামবেন? কমাতে থামবেন এক বলতে যে সময়ের প্রয়োজন। কমাতে কতক্ষণ থাকবেন? এক বলতে যে সময়ের দরকার, এক বলতে যে সময়ের প্রয়োজন, ঠিক আছে? ওই অতক্ষণই থামবেন। তাহলে কমাতে কতক্ষণ থামবেন? এক বলতে যে সময়ের প্রয়োজন, এক বলতে যে সময়ের প্রয়োজন। আমার কথা বুঝাইতে পারছি? কমাতে কতক্ষণ? এক বলতে, জাস্ট এক, এটা বলতে যে সময়, ওই সময়টা আপনাকে কমাতে থামতে হবে।
এবং একই রকম উদ্ধরণ চিহ্ন যেটা, উদ্ধরণ চিহ্নতেও আপনাকে এক, এই যে উদ্ধরণ চিহ্ন সাইন গুলো এখানে দেওয়া আছে, উদ্ধরণ চিহ্ন এক বলতে যে সময় লাগে। কিন্তু সেমিকোলন যখন আসবে তখন মনে রাখবেন সেমিকোলনের ক্ষেত্রে এক বলার দ্বিগুণ সময় থামতে হবে। সেমিকোলনের ক্ষেত্রে কতক্ষণ থামতে হবে? এক বলার দ্বিগুণ সময়, বাকি মোটামুটি সবই 1 সেকেন্ড। তাহলে খেয়াল করেন দুইটা একটু বিশেষভাবে মনে রাখবেন, খেয়াল করেন। প্রথমটা হচ্ছে কমা এবং উদ্ধরণ চিহ্ন, এই দুটো হচ্ছে এক বলতে যে সময় লাগে, এক বলতে যে সময় লাগে। আর সেমিকোলন হচ্ছে এক বলার দ্বিগুণ সময়, আর বাকি ওভারঅল সবই এক সেকেন্ড। যেমন দাড়ি 1 সেকেন্ড। আরেকটা জিনিস মনে রাখবেন, দাড়ির আরেক নাম কিন্তু পূর্ণচ্ছেদ। আর জিজ্ঞাসা চিহ্ন যেটা, যা প্রশ্নবোধক চিহ্ন, এটা আছে 1 সেকেন্ড। বিশ্ব সূচক চিহ্ন এটা 1 সেকেন্ড, বুঝছেন? আচ্ছা, এখান থেকে মনে রাখবেন দাড়ির এক বাংলা নাম হচ্ছে পূর্ণচ্ছেদ, আর কমার বাংলা নাম হচ্ছে পাদচ্ছেদ। আচ্ছা, এরপর দেখেন কোলন, কোলনে 1 সেকেন্ড, কোলন ড্যাশ 1 সেকেন্ড, কোলন ড্যাশ মানে হচ্ছে ছেদ চিহ্ন, ড্যাশে 1 সেকেন্ড। আর বাকি 3টে আছে যেগুলোতে থামার প্রয়োজন নাই। তাহলে কি? হাইপেন, ইলেক, ইলেকের আরেকটা নাম হচ্ছে লোভ চিহ্ন বা ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন, এই 3টাতে থামার দরকার নেই। তাহলে হাইপেন, ইলেক, ব্র্যাকেট, এটাকে এভাবেও পড়া যায়, হাই ব্র্যাকেটে থামার দরকার নাই, হাই ব্র্যাকেটে থামার দরকার নাই, ঠিক আছে? হাই ব্র্যাকেটে থামার দরকার নাই। তাহলে হাই হতে হাইপেন, আর রসইতে ইলেক, আর ব্র্যাকেট মানে তো কি? ব্র্যাকেট। সো কি হবে যে এই 3টাতে থামা লাগবে না, বাকি সব 1 সেকেন্ড। আর প্রথম যে 2টা আমরা পড়লাম ওই দুটো হচ্ছে আমরা এক বলতে যে সময় লাগে ওই সময় থামা। ঠিক আছে, আমার কথা কি বুঝা গেছে? কথা বুঝা গেছে? কথা কি ক্লিয়ার নাকি এখনো বুঝেন নাই? বলেন। সাউন্ড ঠিক আছে না? সাউন্ড নিয়ে মাঝে মধ্যে দেখি আপনারা এখন, ঠিক আছে, আমার কথা কি বুঝা গেছে? ঠিকই তো সাউন্ড। ওকে, বুঝতে পারছেন? এই যে জাস্ট বিরতিকালটা যেটা, সময় বিরতিকাল যেটা, এটা এতটুকু পর্যন্ত বুঝলেই হবে। সময় বিরতিকাল যেটা, এটা বুঝলেই হবে। ওকে জি, কথা আসে না স্যার, কথা কি আসলে আসে না? আমি তো ফোন দিতেছি, ইয়েতে কল দিচ্ছি, 1 ঘন্টা হয়ে গেল, আমি তো ক্লাসে, আমি টেনশন করতেছি না। আরেকজন নাম্বার থেকে হইলে তো কল দিয়ে আমার জানাবেন। কই বাসা? ওকে, ঠিক আছে জি, সাউন্ড ঠিক আছে। আপনারা বুঝলাম না, মানে সাউন্ড ঠিক আছে, সবই ঠিক আছে। ওকে, এবার আসলে আমরা কিছু ইনফরমেশন দেখি। প্রথম কথা হচ্ছে বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন কতটা? বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণ অনুযায়ী 16টা, অনেকে আবার 14টাও বলে, বাট আমাদের নবম দশম শ্রেণীর যে বোর্ড বই যেটা ছিল আগের, ওইটা অনুযায়ী 11টা। এবং এখন পর্যন্ত চাকরি পরীক্ষাতে যতবার আসছে সব জায়গাতে ওই 11ই দেওয়া ছিল। সো হোপফুলি আপনাদেরও যদি পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে আপনার কথাগুলো লিখিত আকারে না আসলে ভালো। এই যে লিখিত আকারে আসে ওইটা কিন্তু আপনি চাইলে রিমুভ করে দিতে পারবেন। ভিডিওতে যাবেন, এটা আপনাদেরকে বারবার ক্লাসে শিখিয়ে দেওয়া হয়েছে। এই যে কর্নারে একটা সেটিংস এর মতো একটা অপশন আছে, ওখানে গেলে দেখবেন যে ক্লোজ ক্যাপশনস, ওটা অফ করে দিবেন। ওটা অফ করে দিলে আর নিচে ওই সাবটাইটেলটা আর উঠে না। এটা ফেসবুকে, এটা আমাদের কিছু করার নাই, ফেসবুকে অটোমেটিক সাবটাইটেল চলে আসে, এটা আপনি অফ করে দিতে পারবেন। আচ্ছা, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে জ্যোতিচিহ্ন কতটা, আমরা উত্তর করবো 11টা। এখন পরীক্ষায় একটা প্রশ্ন প্রায় আসে যে বাংলায় জ্যোতিচিহ্ন কে এনেছেন বা বাংলায় জ্যোতিচিহ্ন প্রবর্তন করেছেন কে? উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে বাংলায় জ্যোতিচিহ্ন প্রবর্তন করেছেন কে? উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলায় জ্যোতিচিহ্ন প্রবর্তন করেছেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, এরপর হচ্ছে 6টি জ্যোতিচিহ্ন আছে যেগুলোতে বিরতির পরিমাণ হলো 1 সেকেন্ড, যেটা আমরা একটু আগে পড়ছি। আর 3টা জ্যোতিচিহ্ন আছে যেগুলোতে থামার প্রয়োজন নাই, মনে আছে? হাইপেন, ইলেক, ব্র্যাকেট। হাইপেন, ইলেক, ব্র্যাকেট, এই 3টাতে থামার প্রয়োজন নাই। এবং 2টা জ্যোতিচিহ্ন আছে যেগুলোতে থামার পরিমাণ হচ্ছে 1 বলতে যে সময় লাগে। এটা অলরেডি আমরা পড়ে আসছি, এখন আমাদের পড়া জিনিসটাই আমরা একটু রিক্যাপ করতেছি। আচ্ছা, ভেরি গুড। এরপর আসেন আমরা একটু বিভিন্ন জ্যোতিচিহ্ন যেগুলো আছে আলাদাভাবে এই জ্যোতিচিহ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আসেন কমা। কমা হচ্ছে সাধারণত স্বল্প বিরতির জন্য, আপনি একটা কথা বলবেন সামান্য বিরতির জন্য, যেমন সুখ চাও, এখানে আমি একটু থামলাম, সেখানে একটা কমা।
সুখ পাবে পরিশ্রমে, এগুলো সবাই আমরা জানি, কোনো সমস্যা নেই। এরপর আসেন পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে, যেমন দেখেন এই যে সুখ, দুঃখ, আশা, নিরাশা, এই যে এই সবগুলো শব্দ একই রকম। যেমন আমি যদি বলি একই রকম সম্মান, যেমন আমি বললাম রহিম, এখন এরপর আবার কমা, এরপর লিখলাম করিম, ঠিক আছে, এরপর লিখলাম কমা, এরপর লিখলাম জাহেদ, হ্যাঁ, এরপর এই যে দেখেন একই রকম পদের ক্ষেত্রে আমরা সাধারণত কমা বসে, এটা আমরা জানি। সম্বোধন পদের পর কমা বসে, এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। যেমন মিরাজকে আমি সম্বোধন করলাম, মিরাজ এদিকে এসো, এই যে মিরাজের পর আমি কি দিলাম, কমা দিলাম। আমি বললাম ওগো তুমি কোথায় যাও, এই যে ওগো বললাম, এই ওগো এটা যেহেতু সম্বোধন করছি, সো এটার পর আমার কমা চিহ্ন বসাতে হবে। তাহলে কমার কনসেপ্ট গুলো হোপফুলি বুঝতে পারছেন। আর বাকি পরের যেটা আছে ওটা আমাদের লাগবে না, ওটা থেকে পরীক্ষাতে কখনো কোশ্চেন আসবে না। এরপর উদ্ধরণ চিহ্নের পূর্বে কমা বসে, যেমন শিক্ষক বললেন, একটু খেয়াল করে দেখেন, শিক্ষক বললেন পৃথিবী গোলাকার, এই যে পৃথিবী গোলাকার এটা আমি কোট করলাম, উদ্ধরণ চিহ্ন দিলাম, এই যে ঠিক উদ্ধরণ চিহ্নের আগে এইটা আমাকে কমা বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন মাস তারিখ লিখতে বার মাসের পর কমা বসে, এইটা খুব গুরুত্বপূর্ণ। যেমন দেখেন এই যে 16ই পৌষ এটার পর কমা, বুধবার এটার পর কমা, হ্যাঁ, তারপর লিখে দিলেন, অর্থাৎ বার, তারিখ, সাল এগুলোর পরে কমা বসে। ওকে, এরপর হচ্ছে বাড়ি বা রাস্তার নাম্বারের পর কমা বসে, যেমন দেখেন এই যে 87 কমা পুরোনো পল্টন কমা ঢাকা, ঢাকা 1000 লিখে দিলেন। নামের পর ডিগ্রি সূচক এখানে কমা বসে, যেমন ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম কমা MA কমা PhD। বুঝছেন, এগুলো খুবই সহজ, এগুলো আমরা সবাই জানি। সেমিকলন কোথায় বসে, কমার থেকে বেশি বিরতি, এইটাই জাস্ট মনে রাখবেন যে একটু যেখানে কমার থেকে একটু বেশি বিরতি নেওয়ার দরকার মনে করবেন। যেমন আসেন একটা বাক্য দিই, যেমন ভালোবাসার মানুষ পাওয়া সহজ, এখানে কমা, মনের মানুষ পাওয়া কঠিন, এই যে এখানে একটু বেশি বিরতি নিচ্ছে, সেই জন্য এখানে এটা দিয়ে দিলেন। তাহলে কমার থেকে বেশি বিরতির জন্য সেমিকলন। আর দাড়ি, এটা তো আমরা সবাই জানি, মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ হলে দাড়ি বসে। প্রশ্নবোধক চিহ্ন, এটা আমরা সবাই জানি, কোথাও প্রশ্ন করার দরকার হলে এটা বসে। কোলন কোথায় বসে, একটি অপূর্ণ বাক্যের পর একটি পূর্ণ বাক্যের অবতারণা হলে, যেমন দেখেন সবাই সাব্যস্ত হলো, এটা একটা অপূর্ণ বাক্য, এরপর একটা পূর্ণ বাক্য দরকার। এই বাক্যটা কিন্তু পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করলো না, কিন্তু পরে দেখেন 1 মাস পরে নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো আমাদের গুরুত্বপূর্ণ না, ড্যাশ, হাইপেন, ইলেক চিহ্ন, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। বাট হাইপেনের ব্যাপার সাধারণত সমাসবদ্ধ শব্দে আমরা হাইপেন বসাই, আমরা যখন সমাস পড়বো তখন দেখেন। তো আসেন আমরা আমরা আস্তে আস্তে কোশ্চেন গুলো সলভ করলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহার হয়নি, সেখানে আপনি খেয়াল করে দেখেন এখানে বলছে হয়নি। এখন বলেন কোনটাতে হয় নাই, বলেন তো কোনটাতে হয় নাই। আচ্ছা বলেন কোনটাতে হয় নাই। আচ্ছা কোনটাতে হয় নাই বলেন, যদি বলা হয় কোনটাতে হয় না, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। উত্তর হচ্ছে এটাতে হয় না। আসেন কেন, প্রথম কথা হচ্ছে আগে জিনিসটা বুঝতে হবে, আমি একটু জিনিসটা আপনাদেরকে বুঝাই। দেখেন এখানে হচ্ছে যেটা, সেটা হলো গিয়ে এখানে হচ্ছে 21 ফেব্রুয়ারি, এখানে এই যে এইখানে দেখেন একটা বিরাম চিহ্ন বসার কথা, সেই হিসাবে ওটা হয় না। আচ্ছা ধরলাম ওটা বাদ। এখন ঢাকাটা কিন্তু পরে বসে, মনে রাখবেন স্থান কিন্তু সবসময় পরে বসে, বুঝছেন। আচ্ছা তার মানে বুঝতে পারতেছেন এটা আসলে হওয়া উচিত যে 21 ফেব্রুয়ারি কমা 1952, তারপর হচ্ছে শেষে হবে ঢাকা, তার সেই হিসাবে এটা হয় নাই, বুঝছেন। আচ্ছা এখন অনেকে বলতে পারেন ভাইয়া এটা এটা 16ই ডিসেম্বর, হ্যাঁ ঠিক আছে 16ই ডিসেম্বর কমা 1991, হ্যাঁ এটা হয়তো 16টা আগে আসবে, কিন্তু বিরাম চিহ্ন বসাতে তো ভুল করে, জ্যোতি চিহ্ন বসাতে এখানে আসলে কোনো ভুল হয় নাই, ঠিকই আছে কতে। যারা ক আনসার করছেন তাদের আশা করি ব্যাপারটা বোঝা গেছে আপনাদের। আচ্ছা কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোনটি বসাবেন বলেন তো। কমার থেকে যখন আপনি বেশি বিরতির প্রয়োজন বোধ করবেন তখন আপনি কোনটা বসাবেন। কমার থেকে বেশি বিরতি, তো এটা আমরা পড়ছি না, এটা হচ্ছে কমার থেকে বেশি বিরতি হচ্ছে এটা, এখানে একটা উত্তরটা ভুল আছে, এটার উত্তর হচ্ছে সেমিকলন, হ্যাঁ এটা হবে না, এটার উত্তর হচ্ছে সেমিকলন।
আচ্ছা, বাংলা ভাষায় জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন মোট কয়টা? এটা আমি আপনাদেরকে এই কোশ্চেন আনসার বরাবরের মতোই ক্লাসের প্রথমে দিয়েছি। এখন বলুন তো আনসার কি করবেন, যে বাংলা ভাষার জ্যোতি বা ছেদ চিহ্ন মোট কয়টি? তাহলে বাংলা ভাষার জ্যোতি বা ছেদ চিহ্ন হচ্ছে কয়টি? 12টি। কয়টি? 12টি। আচ্ছা, এবার আসেন, দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে? দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে, অর্থের সম্বন্ধ থাকলে সেক্ষেত্রে কমা বসে। ওই যে পড়াইছিলাম মনে আছে, যে রহিম কমা, হ্যাঁ, করিম, তারপর হচ্ছে কি কমা, জাহেদ। তো এই যে দেখেন দুটি একই রকম শব্দ, তো এই ক্ষেত্রে কমা বসে। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যে কমা বসে। আচ্ছা, এটা পড়ছে। কমা অপেক্ষায় বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে, এটা পড়ছি। নিচের কোনটি কোলন? এবার দেখেন, এবার কিন্তু আপনার এইখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসছে, আপনাকে সাইনটা এই কোনটা কোন সাইন এটা ঠিক করতে হবে। তাহলে বলেন তো যে কোনটি কোলন? উত্তর কি হবে? বলেন কোনটা কোলন? তাহলে কোনটা কোলন? উত্তর হচ্ছে এই যে এটা না, এটা হচ্ছে কোলন। হ্যাঁ, এটা কোলন। এটা তো বিসর্গ, এখানে একটা উত্তর ভুল আছে, এটা হচ্ছে রাইট আনসার। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন বাংলা পদচ্ছেদ কোন চিহ্নকে বলে? তাহলে দুইটা, একটা হচ্ছে পূর্ণচ্ছেদ, একটা হচ্ছে পদচ্ছেদ। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে কমা। বুঝছেন? পূর্ণচ্ছেদ মানে তো দাড়ি। বাড়ি, রাস্তার নাম্বারের পর নিচের কোন চিহ্নটি বসে বলেন তো? বলেন, এই কোশ্চেনটার আনসার করেন। জ্যোতি চিহ্ন কয়টি? জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি? এটার উত্তর আসলে এক এক জায়গায় এক এক রকম। আমি বলছি যে এটা, হ্যাঁ, উত্তরটা এক এক জায়গায় এক এক রকম, কেউ এক একজন এক একটা বলে। তো সেক্ষেত্রে যদি আমাদের যদি 12 যদি থাকে, তাহলে 12টাকেই আমার মনে হয় যে আপনারা বেস্ট আনসার হিসাবে ধরে নেবেন। 12 যেটা আছে ওইটাকেই বেস্ট আনসার হিসাবে ধরে নেবেন। বুঝছেন? 12টি এটাই বেস্ট আনসার হিসাবে ধরে নেবেন। আশা করি উত্তর পাইছেন। আচ্ছা, এটা হচ্ছে কমা, এটা আমরা পড়ছি। আচ্ছা, এরপর আসেন আমরা দেখি বাক্যে বিস্ময় সূচক। এবার বলেন বিস্ময় সূচক চিহ্নে কতক্ষণ থামতে হয়? বলেন বিস্ময় সূচক চিহ্নে কতক্ষণ থামতে হয়? বিস্ময় সূচক চিহ্নে আপনি কতক্ষণ থামবেন? তাহলে বিস্ময় সূচক চিহ্নে কতক্ষণ থামবেন? উত্তর হচ্ছে 1 সেকেন্ড। এটা আমরা পড়ছি। আচ্ছা, নিচের কোন জ্যোতি চিহ্নে বাক্যের মধ্যকার বিরতি কাল নির্দেশ করে? মানে বিরতি কাল নির্দেশ করে মানে হচ্ছে কোন জ্যোতি চিহ্নের মধ্যে আপনি বিরতি নিবেন বা কোন জ্যোতি চিহ্নের মধ্যে আপনি থামবেন। এখন বলেন কোন জ্যোতি চিহ্নের মধ্যে বিরতি নিবেন বা কোন জ্যোতি চিহ্নের মধ্যে থামবেন। এখন দেখেন, খেয়াল করেন, লোভ মানে কি? ইলেক, ইলেক, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন সেমিকোলন, এরপর হচ্ছে বন্ধনী। এখন খেয়াল করে দেখেন, হাইপেনে থামা লাগে, লোপে থামা লাগে, বন্ধনীতে থামা লাগে। এখন এখানে বলছে বাক্যের মধ্যকার বিরতি কাল নির্দেশ করে। তাহলে মানে বুঝতে পারতেছেন, এটা হচ্ছে একমাত্র যেটাতে থামা লাগে না। মানে সরি, যেটাতে থামা, এই তিনটাতে থামা লাগে না। আর এটা হচ্ছে কি আপনার এক বলার যে সময় দ্বিগুণ সময়, তো সেই হিসাবে আসলে এটা রাইট অ্যান্সার। বুঝছেন? তিনটা তো সেম সময় থামা লাগে, একটা ডিফারেন্ট, সো এটাই রাইট অ্যান্সার। আচ্ছা, তারিখ লিখতে হয় কোন জ্যোতি চিহ্নে ব্যবহার হয়? তো এটা তো পারবেনই, তারিখ লিখতে কমা ব্যবহার হয়। কোন কথায় দৃষ্টান্ত বা বিস্তার বুঝাতে কি বসে? কোন কথার দৃষ্টান্ত এটা বুঝাতে ড্যাশ বসে, ড্যাশ, আমরা ড্যাশ ব্যবহার করি। বাংলা ভাষায় ব্যবহৃত জ্যোতি চিহ্ন কয় গুলোর কতটি বাক্যের শেষে বসে? বলেন, এটা বলেন। বাক্যের শেষে কয়টা জ্যোতি চিহ্ন বসে বলেন তো? একটু মিলাই নেন, বাক্যের শেষে কয়টা জ্যোতি চিহ্ন বসে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আপনি কমন সেন্স আইকিউ খাটায় বাইর করেন। বাক্যের শেষে কয়টি জ্যোতি চিহ্ন বা বাক্যের শেষে কয়টি বিরাম চিহ্ন বসে?
গুড। আচ্ছা, এখন এটার উত্তর হচ্ছে, অনেকে এটার উত্তর করবেন চারটা না, 3টা। একটা বিস্ময় সূচক চিহ্ন, এটা কিন্তু সবসময় বাক্যের শেষে বসে, এটা কখনো আপনি মাঝে বসাইতে পারবেন না। প্রশ্নবোধক চিহ্ন, আরেকটা হচ্ছে দাড়ি, এই 3টা, বুঝছেন? সেটা কিন্তু চমৎকার প্রশ্ন। 3টা, 2টা না, বিস্ময়সূচক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, আরেকটা হচ্ছে দাড়ি। এটা তো আজকের ক্লাসে আমরা বাচ্চ যেটা, ওটা আমরা পড়বো না। বাচ্চ আমাদের চক্র 2-এ বা চক্র এর পরে আমরা বাচ্চটা অ্যাড করে দিব। বাচ্চ থেকে পরীক্ষায় তেমন প্রশ্ন আসে না, আমরা এটা বাচ্চটা পরবর্তীতে পড়বো। নেক্সট ক্লাস আপনাদের চক্র 1-এর উপর, অর্থাৎ বাচ্চ ছাড়া বাকি সব টপিকের উপর একটা মেগা এক্সাম হবে, এবং ওই মেগা এক্সামের উপর আপনাদেরকে প্রাইজও পাঠানো হবে। সো মেগা এক্সামে সবগুলো ক্লাস হয়ে গেছে, সবগুলো ক্লাস ওয়েবসাইটে দেওয়াও আছে, পিডিএফও দেওয়া আছে। আপনারা সবাই ভালো করে আমাদের চক্র 1-এ যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাসের জন্য ভালো করে প্রিপারেশন নেবেন। 3 জনকে আমরা পাঠিয়ে দিব আমাদের নির্দিষ্ট পুরস্কার, এবং সেই পুরস্কারটা আপনারা কে কে পেতে চান কমেন্ট করে জানান। যে কোনো 3 জন যারা সবচেয়ে ভালো রেজাল্ট করবে, 3 জন। তো প্রশ্ন যথেষ্ট হার্ড হবে, আমি আবার বলছি যথেষ্ট হার্ড হবে, ভালো করে আপনারা পড়াশোনা করবেন, ঠিক আছে? এক্সাম কয়টায় হবে, এক্সাম নির্ধারিত টাইমে আমরা জানিয়ে দিব। অবশ্যই নেক্সট ক্লাসের আগে এক্সামের ডেটটা হয়ে যাবে, আমি আজকে বা কালকের মধ্যে আপনাদেরকে ডেট জানিয়ে দিব, ঠিক আছে? ওকে, তো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।